মুভির শুরুতেই আমরা একটি বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে দিয়ান নামের একটি ছেলের সাথে তুরি নামের একটি মেয়ের বিয়ে হয়। কিন্তু দিয়ান নামের সেই ছেলেটি তুরিকে বিয়ে করতে একদমই রাজি ছিল না, কেননা দিয়ানের মা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় দিয়ান তার মায়ের কথা মতো তার মায়ের বান্ধবীর মেয়েকে বাধ্য হয়ে বিয়ে করে। যাই হোক, এরপর যখনই দিয়ান আর তুরি বাসায় ফিরে আসে, তখন দিয়ান তুরিকে একটি কাগজ দিয়ে বলে, আমরা দুইজন একে অপরের স্বামী স্ত্রী হলেও আজ থেকে তুমি নিচে আর আমি দ্বিতীয় তলায় থাকবো, আর কখনই তুমি স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব পালন করতে এসো না, কেননা আমি সারা নামের একটি মেয়েকে ভালোবাসি। আর তুমি যে কাগজটি দেখতে পারছো সেটি হলো 1 বছরের বিবাহ চুক্তি, আর আমরা দুইজনই 1 বছর পর আলাদা হয়ে যাব। এইসব শুনে তুরি বলে, আস্তাগফিরুল্লাহ আল আজিম, আর তুমি কি আমাদের বিয়েকে খেলনার মতো দেখছো? আর তুমি কি তোমার পরিবার আর আমাকে নিয়ে কোনো কিছুই ভাবো না? তুরি আরো বলে, এই জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি। এইসব শুনে দিয়ান বলে, যদি এইসব ভালো না লাগে তাহলে তুমি ধর্মীয় আদালতে গিয়ে বিনা দ্বিধায় একটি ডিভোর্স ফাইল করো। আর এইসব শুনে তো তুরির প্রচন্ড খারাপ লাগে। এরপর আমরা দেখতে পাই দিয়ান তার কনস্ট্রাকশনের কাজে গেলে তখন দিয়ান তার কর্মচারীকে বলছিল, আমি যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনের সাথে তো কোনো কাজই মিলছে না, তাই তোমাদেরকে আরো সতর্ক হতে হবে। তবে এরই মধ্যে আজান দিলে একজন কর্মচারী দিয়ানকে বলে, স্যার আজান দিচ্ছে। এইসব শুনে দিয়ান বলে, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তখন আমরা বুঝতে পারি দিয়ান আসলে তেমন বেশি ইসলামকে গুরুত্ব দেয় না। আর এছাড়াও দিয়ান ছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার। অন্যদিকে আমরা দেখতে পাই তুরি একটি সেমিনারে ফাস্টফুডের বিজনেস আইডিয়া সবার কাছে শেয়ার করছিল। আর এছাড়াও তুরি এই ব্যবসায় সফলতাও পেয়েছে। এর কারণে তুরি বিভিন্ন সেমিনারে গিয়ে তার বিজনেস আইডিয়াগুলো নতুনদের কাছে শেয়ার করত, যেন তারা খুব সহজেই উপকৃত হয়। তবে এরই মধ্যে আজান দিলে তুরির সাথে সাথে সবাইকে বিরতি দেয় নামাজ পড়ার জন্য, এবং কি তুরি বাসায় এসে নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করত। যাই হোক, এরপর যখন দিয়ান বাসায় ফিরে আসে তখন তুরি দিয়ানকে খাবার খেতে বললে দিয়ান ইশারার মাধ্যমে তুরিকে বলে, স্ত্রীর দায়িত্ব পালন করতে এসো না। এরপর সকাল হলে তুরি দিয়ানের জন্য নাস্তা তৈরি করলে দিয়ান বলে, আমি অফিসে নাস্তা করে নিব। এইসব বলে যখনই দিয়ান তার অফিসে রওনা দিচ্ছিল তখন তুরি দিয়ানের জন্য টিফিন বক্সে করে কিছু নাস্তা নিয়ে আসলে দিয়ান বলে, তুমি আমার জন্য যে খাবারই তৈরি করো না কেন আমি তোমার কোনো খাবারই খাবো না। আর এইসব শুনে তো রীতিমতো আবারও তুরির অনেক মন খারাপ হয়ে যায়। এরপর আমরা দিয়ানকে তার গার্লফ্রেন্ড সারার সাথে দেখতে পাই। তখন দিয়ান সারাকে বলে, তুমি কি আমার জন্য 1 বছর অপেক্ষা করতে পারবে? সারা বলে, হ্যাঁ পারবো। অন্যদিকে আমরা তুরির বান্ধবী এমিকে দেখতে পাই, যে কিনা বর্তমান ডিজিটাল যুগের মেয়ে হয়েও এমি সেই অ্যানালগ যুগের মেয়ের মতোই চলাফেরা করত। কেননা যেখানে সবাই দামি দামি অ্যান্ড্রয়েড ফোন চালাতো সেখানে সে বাপদাদার আমলের বাটন ফোন চালাতো। যাই হোক, এরপর এমি তার বান্ধবী তুরির কাছে এসে বলে, তুরি তোমার এত মন খারাপ কেন, কি হয়েছে? তুরি বলে, আমি জানি না। এমি বলে, তোমার স্বামী কি তোমার মন খারাপ করে দিয়েছে? তুরি বলে, বলো তো এখন আমার কি করা উচিত? আর সে যেটা চায় আমি কি তাই করব? এমি বলে, হ্যাঁ তাই করো। তুরি বলে, তাহলে সেটি আমাকে একজন অবিশ্বস্ত স্ত্রী করে তুলবে। এইসব শুনে এমি বলে, সে কি তোমার কখনো যত্ন নিয়েছে? তুরি বলে, না। এমি বলে, তাহলে নিশ্চয়ই তোমার স্বামীর সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক রয়েছে। এইসব বলে আমি তার বান্ধবীকে খুশি রাখার জন্য তার বাটন ফোন দিয়ে সেলফি তোলার অভিনয় করে। অন্যদিকে আমরা দিয়ানকে সারার সাথে দেখতে পাই, যে কিনা সারাকে গাড়ি চালানো শেখাচ্ছিল। এরপর যখন দিয়ান বাসায় ফিরে আসে তখন দিয়ান তুরিকে বলে, আজ আমার বাবার জন্মদিন, তাই বাবা আমাদেরকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তখন এইসব শুনে তুরি অনেক খুশি হয় এবং বলে, তাহলে তুমি সেটি আগে বলনি কেন? আর আমি বাবার জন্য এখনো কোনো উপহারও প্রস্তুত করিনি। দিয়ান বলে, সেটির কোনো প্রয়োজন হবে না, আমরা শুধু সেখানে যাব, খাওয়া দাওয়া করব এবং সেখান থেকে চলে আসব। দিয়ান আরো বলে, সেখানে যেহেতু অনেক আত্মীয় স্বজন থাকবে তাই আমরা সেখানে দুইজন হাত ধরে থাকবো, যেন তারা ভাবে আমরা অনেক সুখী দম্পতি। তুরি মুচকি হেসে বলে, ঠিক আছে। আর এরপরেই আমরা দেখতে পাই তারা দুইজন হাত ধরে তাদের বাবার জন্মদিনের অনুষ্ঠানে চলে আসে। ঠিক তখনই দিয়ানের চাচা তাদের দুইজনকে হাত ধরতে দেখে বলে, বাহ দিয়ান, কি সুন্দরভাবেই না তুমি তোমার স্ত্রীর হাত ধরে আছো। এইসব বলে দিয়ানের চাচা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই দিয়ান আর তার স্ত্রী মিলে তারা দুইজন তাদের বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর তারা সবাই মিলে একসাথে খাবার খাওয়া শুরু করলে দিয়ানের মা তুরিকে বলে, দিয়ান তোমাকে কখনো কষ্ট দেয়নি তো? তুরি বলে, না মা, সে আমাকে কখনোই কষ্ট দেয়নি। এইসব শুনে দিয়ানের মা দিয়ানকে বলে, তুমি কি তুরিকে স্ত্রী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করো? দিয়ান বলে, হ্যাঁ মা, সে আমার প্রিয় বউ। আর এরই মধ্যে আলদি নামের একটি ছেলে সেখানে চলে আসে। এতে করে দিয়ান সবাইকে বলে, তুরির শরীরটি তেমন বেশি ভালো নয়, তাই এখন আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এইসব বলে দিয়ান তার পা দিয়ে তুরির পায়ে আঘাত করে, যেন তুরিকে কিছুটা অসুস্থ দেখতে মনে হয়।
তবে দিয়ানের চাচাতো ভাই এইসব বুঝতে পারছিল, কেননা সে আগে থেকেই দিয়ান আর সারার ব্যাপারে সবকিছুই জানতো। যাই হোক, এরপর তারা দুইজন সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন তারা দুইজন গাড়িতে করে বাসায় ফিরছিল, তখন দিয়ান তুরিকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমরা শুধু সেখানে যাব আর খেয়েই চলে আসব। তুরি বলে, আমি তো ঠিকমতো খাবারও খাইনি, তারপরও তুমি আমাকে সেখান থেকে জোর করে নিয়ে আসলে। আর সেটা কি তোমার চাচাতো ভাই আলদির জন্য? উত্তরে দিয়ান বলে, আলদি সারা আর আমার ব্যাপারে সবকিছুই জানে, তাই তুমি আলদির থেকে সবসময় দূরে থাকবে। তুরি বলে, হ্যাঁ বুঝতে পারলাম। আর তোমাকে সাহায্য করার জন্য তুমি কি আমাকে কোনো পুরস্কার দিবে না? দিয়ান বলে, কি চাও তুমি বলো। তুরি বলে, আমি চাই তুমি আমার সাথে সুপার শপে গিয়ে কিছু কেনাকাটা করো। আর এরপরেই আমরা দেখতে পাই তারা দুইজন সুপার শপে এসে অনেক কিছু কেনাকাটা করতে থাকে। আর এরই মধ্যে তুরি দিয়ানকে বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমরা দুইজনকে এখানে কিছু খেতে পারি? দিয়ান বলে, ঠিক আছে, তুমি অর্ডার দাও, আমি গাড়িতে এই জিনিসগুলো রেখে আসি। আর এইসব শুনে তো তুরি খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। যাই হোক, এরপর যখন তুরি খাবার নিয়ে দিয়ানের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই দিয়ান তুরিকে ফোন দেয় এবং বলে, তুরি, সারা একটি কার অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি তাকে সাহায্য করতে এসেছি। আর এর জন্য আমি খুবই দুঃখিত, তাই তুমি খাবার খাওয়া শেষ করে বাসায় চলে এসো। আর এইসব শুনে তো তুরির মনটা আবারও অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর যখন দিয়ান বাসায় ফিরে আসে, তখন তুরি দিয়ানকে বলে, আমি চাই তুমি আর কখনোই তার কাছে যাবে না। দিয়ান বলে, কেন? তুরি বলে, আমি চাই না আমাদের পরিবার জানুক তোমার সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক রয়েছে। দিয়ান বলে, আমি এইসব নিয়ে অনেক সতর্ক, কেউ জানবে না। তুরি বলে, আমি শুধু জানি আমাদের বিয়ে হয়েছে, আর তুমি হয়তো এই বিয়েটি মানো না, কিন্তু আমি মানি। তুরি বলে, বিয়ে হলো পবিত্র একটি সম্পর্ক, আর তুমি কি করছো? দিয়ান বলে, এটি পবিত্র নয়, কারণ আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তুরি বলে, ঠিক আছে, তুমি আমাকে 1 বছর সময় দিয়েছো, তাই না? তাই আমি আশা করি এই বাকি সময়টা তুমি আমাকে একজন স্ত্রী হিসেবে সম্মান করবে। আর এটা খুব বেশি চাওয়াও না, তাই না? দিয়ান বলে, আমি এটি নিয়ে ভেবে দেখব। এইসব শুনে তুরি বলে, তুমি কি শুধু ভেবেই দেখবে? দিয়ান বলে, বেশি সমস্যা হলে তুমি ধর্মীয় আদালতে গিয়ে ডিভোর্স ফাইল করো। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে তো তুরির আবারও অনেক মন খারাপ হয়ে যায়। এরপর সকাল হলে দিয়ান তুরিকে বলে, তুরি, তুমি কালকে যে কথাগুলো বলেছিলে আমি তোমার সব কথাই মানবো, তবে আমার একটা শর্ত আছে। তুরি বলে, কি শর্ত? আমি সারার সাথে দেখা করব, কিন্তু জনসম্মুখে নয়। তুরি বলে, ঠিক আছে, আর তুমি যদি তোমার প্রতিশ্রুতি ভাঙো তাহলে আমি কিন্তু ক্ষতিপূরণ দাবি করব। দিয়ান বলে, ঠিক আছে, আর এটা কখনোই ঘটবে না। এইসব বলে যখনই দিয়ান সেখান থেকে চলেই যাচ্ছিল, ঠিক তখনই তুরি বলে, কোথায় যাচ্ছ? আজকে আমাদের বাসায় চাচা আর চাচি আসছে। দিয়ান বলে, আগে বলনি কেন? তুরি বলে, এই যে এখনই বললাম। দিয়ান বলে, আমি থাকতে পারবো না। এইসব বলে যখনই দিয়ান দরজাটি খোলে, ঠিক তখনই দিয়ান তুরির চাচা আর চাচিকে দেখতে পায়। আর এতে করে দিয়ান তারা দুইজন যে ভালো দম্পতি সেটি বোঝানোর জন্য তাদের সামনে অভিনয় করতে থাকে। আর এর জন্য দিয়ান সে তার কাজেও যেতে পারে না। যাই হোক, এরপর আমরা দেখতে পাই দিয়ান তুরিকে ডাক দিয়ে উপরে নিয়ে গিয়ে বলে, তুরি, এখন তারা ঘুমাবে কোথায়? তুরি বলে, আমাদের তো 2টি রুম আছে। দিয়ান বলে, তুমি তো নিচে থাকো আর আমি তো উপরে থাকি, তাহলে তারা ঘুমাবে কোথায়? আর তখনই তুরি বলে ওঠে, আরে নিচের ঘরে তো আমার সব জিনিসপত্র রয়েছে, আর তারা যদি নিচের ঘরে আমার জিনিসপত্র দেখতে পায় তাহলে তারা ভাববে আমরা দুইজন আলাদা রুমে ঘুমাই। আর তখনই আমরা দেখতে পাই তুরি তার চাচা আর চাচিকে কথার মাধ্যমে ব্যস্ত রাখছে, আর দিয়ান চুপ করে তুরির সব জিনিসপত্র উপরে নিয়ে যাচ্ছে। যাই হোক, এরপর যখন তুরি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, তখন তার চাচা খাবারটি খেয়ে তুরিকে বলে, এখন দেখছি তুমি অনেক ভালোই রান্না করতে পারো। আর সেই সময় তার চাচা দিয়ানকেও বলে, তুরির রান্নাটি কেমন হয়েছে? দিয়ান বলে, প্রিয়, রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। তখন দিয়ানের মুখে এসব শুনে তো তুরির অনেকটা ভালো লাগে। যাই হোক, এরপর যখন তুরি তার চাচিকে নিচের রুমে নিয়ে যায়, তখন তার চাচি রুমটি দেখে বলে, তুরি, এই রুমে কে থাকে? তুরি বলে, এটা তো গেস্ট রুম, তবে মাঝে মাঝে আমরা এটা ব্যবহার করি। আর এইসব শুনে তার চাচি ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, দিয়ানের সাথে সম্পর্ক ঠিক আছে তো? তুরি বলে, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। অন্যদিকে তার চাচা দিয়ানকে বলে, দিয়ান, তুমি কি জানো তুরির মা বাবার মৃত্যুর পর থেকে তুরি অনেকটা ভেঙে পড়েছিল। দিয়ান বলে, তাদের মৃত্যু কিভাবে হয়েছিল? তার চাচা বলে, ট্রাকের সাথে তাদের গাড়িটি ধাক্কা লেগে তুরির মা বাবা মারা যায়। আর আমি যদি ভুল না করি, তুরি অনেক অল্প বয়সেই 1 বছর ধরে মানসিক আঘাত পেয়েছিল, তারপর সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। অন্যদিকে তার চাচি তুরিকে বলে, জানো তুরি, বিয়ের শুরুতে তোমার চাচা আর আমি আলাদা রুমে ঘুমাতাম। এইসব শুনে তুরি বলে, তুমি কি সত্য বলছো? তার চাচি আরো বলে, বিয়ের পর তো তোমার চাচা আমার দিকে ভালো মতো তাকাতোও না, তবে আমি হাল ছাড়িনি। আমি সবসময় তোমার চাচার হৃদয়টি খোলার জন্য চেষ্টা করতাম। এরপর তোমার চাচাই আমাকে একদিন বলেছিল, জানো, তালাক হলো শয়তানের একটি প্রলোভন, আর শয়তান দম্পতিদের বিবাহ বিচ্ছেদ দেখতে ভালোবাসে। এইসব বলে তার চাচি তুরিকে বলে, এটা কত ভয়ঙ্কর, তাই না?
অন্যদিকে তরির চাচা দিয়ানকে বলে, জানো দিয়ান, আমরা তরিকে আমাদের মেয়ের মতো মনে করি, তাই আমরা আশা করি আমরা কোনো ভুল ছেলেকে পছন্দ করিনি। আর এইসব শুনে দিয়ান বুঝতে পারছিল না সে এখন কি করবে। যাই হোক, এরপর রাত হলে আমরা দেখতে পাই তুরি এই প্রথমবারের মতো দিয়ানের সাথে একটি বেডে ঘুমাতে যায়। তবে এতে করে তুরির কিছুটা লজ্জা লাগছিল। যাই হোক, সেই সময় আমরা আরো দেখতে পাই দিয়ান যখন ঘুমাচ্ছিল তখন তুরি দিয়ানের দিকে চুপ করে তাকিয়ে থাকে। এরপর যখনই দিয়ান চোখটি খোলে তখন এইসব দেখে তুরি ঘুমানোর অভিনয় করে এবং কি দিয়ানও সেই সময় তুরিকে চুপ করে দেখতে থাকে। এরপর ভোর হলে তুরি দিয়ানকে ডেকে বলে, দিয়ান, ফজরের নামাজের সময় হয়েছে আর চাচা নিচে তোমার জন্য অপেক্ষা করছে। আর চাচাকে তুমি কথা দিয়েছিলে তোমরা দুইজন একসাথে মসজিদে নামাজ পড়তে যাবে। এইসব শুনে দিয়ান নিচে চলে আসে এবং যখনই তুরির চাচার সাথে নামাজ পড়তে যাচ্ছিল তখনই দিয়ান তুরির কাছে এসে বলে, তুমি কি ফজরের নামাজের নিয়মটি বলতে পারবে? তুরি বলে, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। দিয়ান বলে, ঠিক আছে বাই। তুরি বলে, বাই বলতে হয় না, আসসালামু আলাইকুম বলতে হয়। এইসব শুনে দিয়ান তার স্ত্রীকে সালাম দিয়ে নামাজের জন্য চলে যায়। তখন উত্তরে তুরি বলে, ওয়ালাইকুম আসসালাম। এরপর তারা দুইজন নামাজ শেষ করে বাসায় ফিরতে থাকে। তারপর আমরা দেখতে পাই সকাল হলে দিয়ান আর তুরি তাদের দুইজনকে বিদায় দিয়ে গাড়িতে তুলে দেয়। আর তারা যাওয়া মাত্রই দিয়ান তুরিকে বলে, তুমি আমার বাবার জন্মদিনে তুমি একজন ভালো স্ত্রী হওয়ার অভিনয় করেছো, আর আমি তোমার চাচা আর চাচির সামনে একজন ভালো স্বামী হওয়ার অভিনয় করেছি। তুরি বলে, আমি তো কোনো অভিনয় করিনি। এইসব শুনে দিয়ান বলে, তুমি কি তাহলে আমাদের দুইজনকে সত্যকারের দম্পতি ভাবছো? দিয়ান তুরিকে আরো বলে, তোমার কি সেই এগ্রিমেন্টের কথা মনে আছে? তাই তুমি আমাদেরকে সত্যকারের দম্পতি ভাবা বন্ধ করো। আর এখন আমি সারার সাথে দেখা করতে যাচ্ছি। এইসব শুনে তুরি বলে, আস্তাগফিরুল্লাহ আল আজিম। এবং কি সেই সময় দিয়ানের মুখে এইসব শুনে তুরির অনেকটা খারাপ লাগছিল। এরপর একটি সেমিনারে তার বান্ধবী আমি যখনই তুরিকে ডাকছিল তখন তুরি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সে তার বান্ধবীর কোনো ডাকেই সাড়া দিচ্ছিল না। যাই হোক, এরপর তুরি সেমিনারটি শেষ করলে তার বান্ধবী তুরিকে বলে, তোমার কি হয়েছে? আমি এতবার ডাকলাম, তুমি আমার কোনো কথাই শুনলে না। তুরি বলে, আমি অনেক দুঃখিত আর আমার মনে অনেক কিছু চলছে। আমি বলে, তুমি কি তোমার স্বামীর কথা ভাবছো? সে আরো বলে, আমি যদি তাকে একবার দেখতে পাই না তাহলে আমি তাকে এইভাবে মারবো। আর এরই মধ্যে দিয়ানের চাচাতো ভাই আলদি সেখানে চলে আসে এবং তুরিকে বলে, আমি আশা করি আমার চাচাতো ভাই আপনাকে কোনো কষ্ট দিবে না। এইসব বলে আলদি সেখান থেকে চলে যায়। এরপর দিয়ান যখন রাতে বাসায় ফিরে তখন তুরি দেখতে পায় দিয়ানের অনেক জ্বর এসেছে। আর এইসব দেখে তুরি দিয়ানকে তার রুমে নিয়ে যায় এবং দিয়ানের কপালে জলপট্টি দিতে থাকে। এরপর আমরা দেখতে পাই ভোরে আজান দিলে তুরি দিয়ানকে ডেকে বলে, দিয়ান, ফজরের নামাজের সময় হয়েছে। দিয়ান বলে, অসুস্থ ব্যক্তিদের জন্য কি নামাজ পড়া বাদ দেওয়া যায় না? তুরি বলে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন নামাজ পড়া আমাদের দায়িত্ব। এতে করে দিয়ান নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যায়। তবে সেই সময় তুরি দিয়ানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এরপর যখন দিয়ান খাবারটি খেয়ে দেখে তখন তুরি বলে, খাবারটি কি খেতে খারাপ হয়েছে? দিয়ান বলে, খাবারটি খেতে ভালো, কিন্তু আমি খেতে পারছি না। তুরি বলে, আমি কি খাইয়ে দিব? দিয়ান বলে, হ্যাঁ। আর এরপরেই আমরা দেখতে পাই তুরি দিয়ানকে সেই খাবারটি খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে এবং কি সেই সময় তারা অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল। যাই হোক, এরপর সকালে দরজায় একজন নক করলে তুরি যখনই দরজাটি খোলে তখন সে একটি মেয়েকে দেখতে পায়। এতে করে তুরি সেই মেয়েটিকে বলে, আপনার নাম কি? তখন সেই মেয়েটি বলে, আমার নাম সারা আর আমি দিয়ানের সাথে দেখা করতে এসেছি। আর এইসব শুনে তো তুরি একদম শক হয়ে যায় এবং দরজাটি লাগিয়ে একটি জায়গায় চুপ করে কাঁদতে থাকে। আর তোমরা তো বুঝতেই পারছো একটা মেয়ের জন্য এটা কতটা বেদনাদায়ক। এরপর আমরা দেখতে পাই কাজের মহিলাটি দিয়ানের কাছে এসে বলে, নিচে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে, তুরি আমাকে সেটি বলতে বলল। দিয়ান বলে, তুরি কোথায়? সে বলে, তুরি তো কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছে। এরপর যখন দিয়ান নিচে নেমে আসে তখন সে সারাকে দেখতে পায়। এতে করে তারা দুইজন একটি জায়গায় বসে কথা বলতে থাকে। এরপর যখন তুরি বাসায় ফিরে আসে তখন দিয়ান তুরিকে বলে, কোথায় গিয়েছিলে তুমি? তুরি বলে, তুমি কি তোমার নিজের এগ্রিমেন্টটি পড়ে দেখেছিলে? আর তুমিই তো বলেছিলে আমার কিছু করার জন্য তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। এইসব বলে যখনই তুরি সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই দিয়ান তুরিকে আটকালে। তুরি বলে, তুমি কি সেই মেয়েটিকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিলে না? দিয়ান বলে, আমি সারাকে এখানে আসতে বলিনি। সে অফিসে আমার এক বন্ধুর থেকে আমার অসুস্থর কথা শুনে সে এখানে এসেছিল। তুরি বলে, কে আসলো আর না আসলো সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। এইসব বলে তুরি সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই তুরি যখন একটি সেমিনারের জন্য বাহিরে যাচ্ছিল ঠিক তখনই দিয়ান সে তুরিকে বলে, তুমি কোথায় যাচ্ছ?
তুরি বলে বানডুঙ্গে আমি একটি সেমিনারে যাচ্ছে। দিয়ান বলে সেটা তো অনেক দূরে, আর তুমি কি এই গাড়িতে করে যাচ্ছ? তুরি বলে হ্যাঁ। দিয়ান বলে এত দূরের রাস্তা তুমি এই গাড়িতে করে যেতে পারবে না, তাই আমি বরং তোমাকে নামিয়ে দিচ্ছি। তুরি বলে সেটির কোনো প্রয়োজন নেই। এইসব শুনে দিয়ান বলে আমি তোমার স্বামী, আর ইসলামে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা কোথাও যেতেও পারে না। তুরি বলে এখন তুমি ধর্মের কথা বলছো, এটা তোমার মুখে মানায় না, আর তুমি যদি বুঝতেই তাহলে তুমি বিয়ের পর কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখতে না। এইসব বলে তুরি তার গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এরপর যখন তুরি টোল ফি দিতে ধরে তখন সে দেখতে পায় তার ক্রেডিট কার্ডে কোনো টাকাই নেই। এতে করে তুরি একটি গাড়ি চালকের থেকে টোল ফি দেওয়ার জন্য ক্রেডিট কার্ড চাইলে তখন সেই গাড়ি চালকটি তুরির একটি ছবি তোলে এবং টাকার বিনিময়ে সেই ক্রেডিট কার্ডটি তুরিকে দিয়ে দেয়। এরপর তুরি সেমিনারে যাওয়ার জন্য আবারও যাত্রা শুরু করে, কিন্তু যাওয়ার এক পর্যায়ে তাদের গাড়ির টায়ারটি পাঞ্চার হয়ে যায়। এতে করে তার বান্ধবী তুরিকে বলে কেন যে তুমি তোমার স্বামীর কথা শুনলে না, আর এখনই তুমি তোমার স্বামীকে ডাকো। আর এইসব বলার সময় তারা দেখতে পায় তাদের গাড়ির ইঞ্জিন থেকেও ধোঁয়া বেরোচ্ছে। এইসব দেখে তুরি বলে স্বামীর অনুমতি নেওয়াটা হয়তোবা ঠিক ছিল। অন্যদিকে দিয়ান একটি পারিবারিক অনুষ্ঠানে আসলে আলদি দিয়ানকে বলে তুরি কোথায়। এইসব শুনে দিয়ান যখনই উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন আলদি বলে সে সেমিনারে গিয়েছে, তাই না? দিয়ান বলে তুমি কিভাবে জানলে? আলদি বলে আমি তার প্রত্যেকটি সেমিনারে অংশগ্রহণ করি। সে আরো বলে দিয়ান একজন সফল উদ্যোক্তা স্ত্রী পেয়ে তোমার গর্বিত হওয়ার কথা ছিল। দিয়ান বলে এটা তোমার দেখার বিষয় না। তখন আলদি বলে তুমি কি এইসব সারার জন্য করছো, আর তুরির জন্য কি তোমার একটুকু খারাপ লাগে না? দিয়ান বলে তুমি ভুলেও আমার বিষয়ে হস্তক্ষেপ করতে আসবে না। এইসব বলার সময় ঠিক তখনই দিয়ানের মা আর বাবা সেখানে চলে আসে। তখন দিয়ানের মা বলে তুরি কোথায়? এইসব শুনে তার চাচাতো বোন দিয়ানকে বলে ঝগড়া হয়েছে নাকি? সে আরো বলে আমি একটি বইয়ে পড়েছি যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাহলে তারা অনুষ্ঠানে একাই আসে। আর এইসব বলার সময় ঠিক তখনই তুরি সেখানে চলে আসে এবং সেখানে থাকা সবাইকে বলে উপহারটি কেনার জন্য দেরি হয়ে গেল, এর জন্য আমি আসলে অনেক দুঃখিত। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেলে দিয়ান তুরিকে বলে তুমি এখানে কিভাবে আসলে? তুরি বলে আর জিজ্ঞাসা করো না, আমি আর তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। এরপর সকাল হলে দিয়ান তুরিকে বলে আরে তোমার ঘুমটা কোথায়? তুরি বলে কেন, দেখতে ভালো লাগছে না? দিয়ান বলে মাশাআল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর। আর তখনই তুরি বলে ওঠে ঠিক আছে, আর তোমার কি আমাদের সেই চুক্তির কথা মনে আছে যেখানে তুমি বলেছিলে জনসম্মুখে তুমি সারার সাথে দেখা করবে না, কিন্তু সে তো আমাদের বাড়িতে এসেছিল। এইসব শুনে দিয়ান বলে ঠিক আছে, তাহলে তুমি কি ক্ষতিপূরণ চাও? তুরি বলে আমাকে নিয়ে তোমাকে ঘুরতে হবে। দিয়ান বলে ঠিক আছে। আর এরপরে আমরা দেখতে পাই দিয়ান তুরিকে প্রথমে মেট্রো রেল স্টেশনে ঘুরতে নিয়ে আসে। আর ঘোরার এক পর্যায়ে তারা দুইজন একটি জায়গায় বসে কথা বলার সময় দিয়ান তুরিকে বলে তুরি তুমি কি জানো তোমাকে খুশি করা খুব সহজ। সে আরো বলে তুরি আমি কি তোমাকে একটি গল্প বলতে পারি? তুরি বলে হ্যাঁ নিশ্চয়ই। দিয়ান তুরিকে বলে জানো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন সারার সাথে আমার দেখা হয়েছিল এবং কি আলদিও সেখানেই পড়তো। আর এছাড়াও আলদি সারাকে প্রপোজ করলে সারা তাকে রিজেক্ট করে দেয় এবং কি সারাও আমাকে রিজেক্ট করে দিয়েছিল, তবে এক পর্যায়ে সে আমাকে অ্যাকসেপ্ট করেছিল। এরপর যখন সারাকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাই তখন আমার মা কোনোভাবেই সারাকে পছন্দ করেনি। এরপর যখনই হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায় তখন বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করি। আর এইসব শুনে তো তুরির প্রচন্ড খারাপ লাগে। তবে সেই সময় তুরি দিয়ানকে বলে আমি চাই আমাদের বাকি সময়ে আমি যেন একজন বিশ্বস্ত স্ত্রী হয়ে উঠতে পারি। এইসব বলে তুরি দিয়ানের কাঁধে মাথা রাখে। এরপর আমরা দেখতে পাই দিয়ান তুরিকে পুরো শহরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এবং কি সেই সময় তারা দুইজন অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছিল এবং কি দিয়ান তুরির প্রতি অনেক যত্নশীল হতে থাকে। যাই হোক, এরপর যখন তারা দুইজন সুপার শপে কিছু কেনাকাটা করছিল তখন দিয়ান একটু দূরে গেলে তুরি একটি জায়গায় সারাকে দেখতে পায়। তখন সারা তুরিকে দেখে বলে আমাদের আবারও কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তুরি বলে এটা কি কাকতালীয় বলে? এতে করে সারা তুরিকে দিয়ানের ব্যাপারে কিছু বলতে গেলে তুরি বলে আমাকে বলতে হবে না, আমি সব জানি। সে আরো বলে আমি তোমার অতীতকে নিয়ে কোনো চিন্তা করি না, আর যেই দিন থেকে আমি বিয়ের শপথ নিয়েছি সেই দিন থেকেই তিনি আমার স্বামী, তাই আমার স্বামীর শুধু তার স্ত্রীর প্রতি অনুগত হওয়া উচিত। সারা বলে তুমি যা ভাবছো তা নয়, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। এছাড়াও আমরা দুইজনই নারী, তাই আমি জানি মনের ব্যথা কেমন লাগে। তুরি বলে তাহলে তুমি ওকে দেখছো কেন? আর তুমি যা করছো তা ঠিক নয়।
আর এইসব শুনে সারা সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর আমরা তুরিকে একটি সেমিনারে দেখতে পাই এবং যখনই সেমিনারটি শেষ হয়ে যায় তখন আলদি তুরির সাথে কথা বলছিল, ঠিক তখনই দিয়ান সেখানে চলে আসে এবং তুরির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। আর এতে করে তুরির অনেকটা ভালো লাগে। এরপর তারা দুইজন গাড়িতে করে বাসায় যাওয়ার পথে দিয়ান তুরিকে বলে, আলদি সেখানে কি করছিল? তুরি বলে, সে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমার প্রত্যেকটা সেমিনারে সে অংশগ্রহণ করে। এইসব শুনে দিয়ান বলে, তুমি কি তার সাথে প্রায়ই কথা বলো? তুরি বলে, হ্যাঁ, মাঝে মাঝে। দিয়ান বলে, তুমি আর তার সাথে কথা বলবে না? তখন তুরি হেসে বলে, তুমি কি তাকে জেলাস ফিল করো? আর এইসব শুনে দিয়ান তুরির কোনো উত্তরই দিতে পারে না। এরপর একদিন দিয়ান কাজ শেষে বাসায় ফিরলে আলদি আর তুরিকে একসাথে কথা বলতে দেখে। আর এইসব দেখে তো দিয়ানের একটু খারাপই লাগছিল। যাই হোক, এরপর যখন আলদি সেখান থেকে চলে যায় তখন দিয়ান তুরিকে বলে, সে এখানে কি করছিল? তুরি বলে, মা আলদির দ্বারা কিছু খাবার পাঠিয়েছিল। এইসব শুনে দিয়ান বলে, সে কি এখানে প্রায়ই আসে? সে আরো বলে, আমি যদি আশেপাশে না থাকি তাহলে তুমি হয়তোবা পুরুষদের বাড়িতে আনতে অভ্যস্ত, তাই না? এইসব শুনে তুরি রেগে বলে, তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি বাড়িতে একজন মেয়েকে নিয়ে এসেছিলে, আর তার মানে এই নয় যে আমিও তাই করব। এইসব বলে তুরি সেখান থেকে চলে যায় এবং কি সেই সময় দিয়ান তার নিজের ভুলটি বুঝতে পারে। এরপর যখন তুরি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন দিয়ান বলে, তুরি কোথায় যাচ্ছ? তুরি বলে, আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। সে আরো বলে, অন্তত বাড়িতে সন্দেহ করার চাইতে তো ভালো। এইসব শুনে দিয়ান তার রাগ ভাঙানোর জন্য বলে, চলো আমরা একসাথে বসে সিনেমা দেখি। এরপর আমরা দেখতে পাই তুরি আর দিয়ান একটি জায়গায় বসে সিনেমা দেখতে থাকে এবং কি দিয়ান তুরির রাগ ভাঙানোর জন্য দিয়ান তার নিজ হাতে তুরির জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। এতে করে তারা দুইজন সেই নুডলসটি অনেক মজা করে খেতে থাকে। আর খাওয়ার এক পর্যায়ে তুরি দিয়ানকে বলে, আমরা যদি একদিন আলাদা হয়ে যাই তখন আমি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন পুনরায় আমাদেরকে এক করে দেয়। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে হাত তুলে প্রার্থনা করবে তখন আল্লাহ লজ্জিত হবেন সেই প্রার্থনাটি প্রত্যাখ্যান করতে। আর এইসব বলার সময় ঠিক তখনই হসপিটাল থেকে দিয়ানের কাছে একটি ফোন আসে, কেননা সারা একটি কার অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। এরপর আমরা তুরিকে একটি হসপিটালে দেখতে পাই যেখানে দিয়ান সারাকে দেখতে এসেছিল। তবে দিয়ান জানতো না যে তুরি এই হসপিটালে এসেছে। যাই হোক, এরপর যখন আলদি তুরিকে দিয়ানের কাছে নিয়ে যায় তখন তুরি দিয়ান আর সারাকে একসাথে দেখে তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে এবং কি তাদের দুইজনকে একসাথে দেখে সহ্য না করতে পেরে তুরি সেখান থেকে চলে যায়। এরপর যখন দিয়ান বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় তুরি তার ব্যাগ গুছিয়ে তার চাচার বাসায় যাচ্ছে। এইসব দেখে দিয়ান তুরিকে আটকালে তুরি দিয়ানকে বলে, এইসব নিয়ে ভাবার জন্য আমার কিছু সময়ের দরকার। এইসব শুনে দিয়ান বলে, তুরি সারার কোনো পরিবার নেই, সে একদম একা। তুরি বলে, আমি প্রতি রাতে তোমার হৃদয় খোলার জন্য প্রার্থনা করি, কিন্তু এখন আমি ক্লান্ত। তুরি বলে, আমি শুধু একাই সংগ্রাম করে যাচ্ছি, আর অন্যদিকে তুমি বারবার তুমি সেই মেয়েটির কাছে ফিরে যাচ্ছ। তুরি আরো বলে, তোমার প্রেমে না পড়লে হয়তো এতটা কষ্ট পেতাম না। আর কবে থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি তাও মনে নেই। হয়তো যেই দিন আমরা বিয়েতে আবদ্ধ হয়েছিলাম, নাকি বাবার জন্মদিনে আমরা দুজন প্রথম হাত ধরেছিলাম সেই দিন থেকে, অথবা যখন থেকে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম তখন থেকেই হয়তোবা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তবে আমি শুধু জানি আমি তোমাকে অনেক ভালোবাসি। দিয়ান বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এখানেই থাকো। সে আরো বলে, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো আর সমাধান বের করার চেষ্টা করব। তুরি বলে, তুমি কি সেই মেয়েটির জন্য আমাকে ছেড়ে চলে যাবে? তখন এইসব শুনে দিয়ান আর কোনো কিছুই বলতে পারে না, আর এতে করে তুরি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই দিয়ান তুরিকে অনেক মিস করতে থাকে, কেননা দিয়ান কখন যে তুরিকে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না। এতে করে দিয়ান তুরির জন্য অনেক কষ্টও পাচ্ছিল, আর অন্যদিকে তুরিও দিয়ানের জন্য অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখতে পাই দিয়ান যখন তার কাজে ছিল তখন আজান দিলে দিয়ান তার সব কর্মচারীকে নামাজ পড়ার জন্য সময় দেয়, আর এইসব দেখে সেই কর্মচারীরাও অবাক হয়ে যায়। এরপর যখন দিয়ান সারাকে দেখতে যায় তখন দিয়ান সারাকে বলে, সারা তোমার সাথে আমার কিছু কথা আছে। সারা বলে, কি সম্পর্কে? দিয়ান বলে, আমি তুরিকে ডিভোর্স দিতে পারবো না। সারা বলে, কেন? দিয়ান বলে, আমি তার প্রেমে পড়ে গিয়েছি। দিয়ান আরো বলে, তুরি একজন ভালো মেয়ে, আমি তাকে ঠকাতে পারবো না। এইসব শুনে সারা বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে। দিয়ান বলে, না, আমি তুরিকে কষ্ট দিতে পারবো না। এইসব বলে দিয়ান সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই দিয়ানের বাসায় কেউ নক করলে দিয়ান তুরিকে ভেবে তাড়াহুড়া করে দরজাটি খুলতে গেলে দেখতে পায় তার সামনে সারা দাঁড়িয়ে আছে। সেই সময় সারা দিয়ানকে বলে, আমি তোমাকে বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। এইসব শুনে দিয়ান বলে, তাহলে তুমি কাকে বিয়ে করছো? সারা বলে, তোমার চাচাতো ভাই আলদিকে। আর এইসব শুনে তো দিয়ান অনেক খুশি হয়ে যায় এবং সারাকে বলে, সারা তোমাকে অনেক ধন্যবাদ। এরপর অনেকদিন পর যখন তুরি বাসায় ফিরে আসে তখন সে দিয়ান আর সারাকে একসাথে দেখতে পায়। এরপর যখন দিয়ান সারাকে গাড়িতে তুলে দেয় এবং যখনই পিছনে ঘুরে তাকায় তখনই দিয়ান তুরিকে দেখতে পায়। এতে করে দিয়ান তুরির কাছে গেলে তুরি এক মুহূর্ত না ভেবে গাড়িতে উঠে যায় এবং
দিয়ানের কোনো কথা না শুনেই তুরি সেখান থেকে চলে যায়। তবে সেই সময় তুরি প্রচন্ড কাঁদছিল, আর অন্যদিকে দিয়ানও মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সকাল হলে দিয়ান তুরির বান্ধবী অ্যামির কাছে যায় এবং বলে, অ্যামি, আমি তোমার বান্ধবীর প্রেমে পড়েছি, তাই সে এখন কোথায় আছে দয়া করে তুমি আমাকে বলো। অ্যামি বলে, তুরি ধর্মীয় আদালতে ডিভোর্স ফাইল করতে গিয়েছে। এইসব শুনে দিয়ান এক মুহূর্ত দেরি না করে ধর্মীয় আদালতের দিকে যেতে শুরু করে। তবে যাওয়ার পথে রাস্তায় অনেক ট্রাফিক থাকার কারণে দিয়ান গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। আর এক পর্যায়ে দিয়ান মেট্রো রেল স্টেশনের সামনে দাঁড়ায় এবং একটি মেট্রোতে উঠে যায়। তবে সেই সময় দিয়ানের তুরির একটি কথা মনে পড়ে যায়, যেখানে তুরি বলেছিল, যদি আমরা একদিন আলাদা হয়ে যাই তাহলে আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করব আল্লাহ যেন পুনরায় আমাদেরকে এক করে দেয়। তুরি আরো বলেছিল, যে ব্যক্তি এইভাবে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন আল্লাহ সেই ব্যক্তির প্রার্থনাকে প্রত্যাখ্যান করতে লজ্জিত হবেন। আর এইসব ভেবে দিয়ান আল্লাহর কাছে দুহাত তুলে তুরির জন্য প্রার্থনা করতে থাকে। এরপর যখন দিয়ান পিছনে ঘুরে তাকায় তখন সে তুরিকে দেখতে পায়। এতে করে তুরি দিয়ানকে দেখে বলে, দিয়ান, আমি কোথায় নামবো আমি নিজেও জানি না, আর ধর্মীয় আদালতটি কোথায় আমি সেটিও জানি না। তখন এইসব শুনে দিয়ান এক মুহূর্ত দেরি না করে তুরিকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে দিয়ান তুরিকে বলে, তুমি কি আমার স্ত্রী হয়ে থাকবে? তুরি বলে, কেন, আমি কি তোমার স্ত্রী না? দিয়ান বলে, এখন থেকে তুমি আমার আসল স্ত্রী হবে। সেই সময় দিয়ান তুরিকে জড়িয়ে ধরে আরো বলে, একমাত্র তুমিই পারো আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। তখন তুরি দিয়ানকে বলে, তাহলে এই এগ্রিমেন্টের কি হবে? আর তখনই আমরা দেখতে পাই দিয়ান সেই এগ্রিমেন্টটি ছিঁড়ে ফেলে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।